ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক অদৃশ বর্ধনের লেখা প্রফেসর নাটবল্টু চক্র সংগ্রহ থেকে একটি গল্প। লেখক অদৃশ বর্ধন জন্মেছিলেন 1932-তে 1 ডিসেম্বর কলকাতায়। তিনি মারা যান 2019 মে 21-এ। তিনি তার জীবদ্দশায় অনেক গল্প আমাদের উপহার দিয়ে গেছেন, অনেক গল্প এবং উপন্যাস। প্রফেসর নাটবল্টু চক্র তারই সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র। লেখক অদৃশ বর্ধন কল্পবিজ্ঞানের অসংখ্য গল্প রচনা করেছিলেন এবং তার সৃষ্ট এই প্রফেসর নাটবল্টু চক্র চরিত্রটি একজন বিখ্যাত বৈজ্ঞানিক চরিত্র। লেখক অদৃশ বর্ধন বিশ্বাস করতেন যে ভূতের গল্প যেমন শুধু ভূতেদের জন্য নয়, তেমনি কল্পবিজ্ঞানও শুধুমাত্র বৈজ্ঞানিকদের জন্য নয়। তাই এই কথাটা মাথায় রেখেই তিনি 1963 সাল থেকে ভারতের প্রথম কল্পবিজ্ঞান মাসিক পত্রিকা আশ্চর্য রচনা করেছিলেন। ছোটদের মন জয় করার জন্য তিনি কৌতুক পরিহাসের মোড়কে বৈজ্ঞানিক অ্যাডভেঞ্চারের নায়ক হিসেবে খাড়া করেছিলেন শ্রীহীন এক আধবুড়ো ফোকলা একেবারে বাঙালিকে, যার নামকরণও করেছিলেন অদ্ভুতভাবে প্রফেসর নাটবল্টু চক্র। আজকে আমরা সেই প্রফেসর নাটবল্টু চক্র সংগ্রহ থেকেই প্রথম গল্প নিয়ে এসেছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাই চলুন বেশি দেরি না করে আজকের এই গল্পটি শুরু করা যাক। আজকের গল্প কালো ছায়ার করাল কাহিনী, লেখক অদৃশ বর্ধন। চোখের পাতা না ফেলে সোনালি চোখে প্রফেসর নাটবল্টু চক্রের দিকে চেয়ে রইল রানী ধূমাবতী। বললে, ধূমাবতীর আইন কানুন তোমার অজানা নয়। আমি আইন বানাই, মানুষ তা মেনে চলে। এই ফয়সলা 4000 বছর আগে হয়েছে, আজও সেই ব্যবস্থা চলে আসছে গোটা পৃথিবী জুড়ে। ধূমাবতীর সংবিধান ছাড়া পৃথিবীর উন্নতি হবে না। মানুষ তা মেনে নিয়েছে, মাথায় ঢুকেছে। প্রফেসরও পলকহীন চোখে চেয়ে রইলেন ধূমাবতীর দিকে। এই সেই অমানবিকী ভিন্নগ্রহিণী যে কিনা 4000 বছর ধরে পৃথিবীকে কবজায় রেখেছে। এই নিষ্ঠুরা রমণীর পায়ের আঙুল প্যাড দিয়ে ঢাকা। প্যাড না থাকলে না জানি কি কদাকার আঙুল দেখতে হতো। আঙুল যখন দেখা যাচ্ছে না, পাই দেখা যাক। পাকানো দড়ির মতো পা, দুই কিম্ভূত পায়ের ওপর চোঙার মতো গোল গোল সোনালি ধর। সেই ধর থেকে বেরিয়েছে 4 হাত। কুঞ্চন জাগল না প্রফেসরের ইস্পাত শক্ত ঠোঁটে। অনরইল নির্ভীক চাহনি। মণিরত্ন খচিত সিংহাসনে বসেও যেন একটু টলে গেল রানী ধূমাবতী। কণ্ঠস্বরে ঢেলে দিল গরল। বললে, আমরা মানুষ নই, মানুষের মতো নই। আমরা ভিন জাতি, ভিন গ্রহী। আমরা শাসন করার জাত, দাবেদার হওয়ার জীব নই। আমার অধীনে যে কজন রানী এই পৃথিবীর শাসন করছে, তাদের শাসন মানতেই হবে। মানুষ আমাদের গোলাম। আমরা পৃথিবী জয় করবার আগেও চলেছিল এই ব্যবস্থা। মুষ্টিমেয় মানুষ কবজায় রেখেছিল ওই পৃথিবীকে ছলে বলে কৌশলে। আমরা এসে তো তোমাদের উদ্ধার করেছি তাদের খপ্পর থেকে। তখনও তোমাদের স্বাধীনতা ছিল না, আর এখনও থাকবে না। আমরা প্রভু হতেই এসেছি, আর প্রভু হয়েই থাকব, নইলেই মারব মানুষকে। এই প্রথম মুখ খুললেন প্রফেসর। গুরুগম্ভীর কাটা কাটা স্বরে বললেন, 4000 বছর আগে আপনারা দলবল সমেত পৃথিবীতে নেমেছিলেন। দেশে দেশে নেতাদের খতম করেছিলেন। নির্বিচারে কোটি কোটি সাধারণ মানুষ মেরেছিলেন। বাকি মানুষদের গোলাম বানিয়ে রক্তাক্ত পৃথিবীতে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেই সব মানুষ যাদের কিনা মগজে বুদ্ধির ছিটে ফোটাও ছিল না, কতর খাটানোর জন্য শুধু প্রাণে বাঁচিয়ে রেখেছিলেন তাদের। মানুষের সংখ্যা কমিয়ে এনেছিলেন
কাতারে কাতারে মানুষ মেরে বাঁচিয়ে যাদের রেখেছিলেন তারা সংখ্যায় এতই নগণ্য যে খাবারের যোগান পেয়েছে প্রয়োজনের বেশি, পেয়েছে চোখ ধাঁধানো বিলাস সামগ্রী আপনাদের ওই অ্যাটমিক এনার্জির দৌলতে। অটোমেটিক মেশিন বানিয়ে দিয়ে গেছে অঢেল সিনথেটিক খাবার। তাই তাদের মঙ্গল অনেক করেছেন, মেহনত করে আর বেঁচে থাকতে হয়নি। এই পর্যন্ত বলে একটু থামলেন প্রফেসর নাটবল্টু চক্র। বৃদ্ধ অথচ শক্ত বাঁশের মতো বডিখানা সিধে হয়ে রইল। পৃথিবীর আতঙ্ক, পৃথিবীর অধীশ্বরী রানী ধূমাবতীর রক্ত হিম করা কায়ার সামনে তিলমাত্রও কেঁপে গেলেন না, চোখের পাতাও কাঁপালেন না। তিনি যে প্রফেসর নাটবল্টু চক্র, পৃথিবীর ত্রাতা, অতীতে বহুবার বহু লণ্ডভণ্ড কাণ্ড থেকে স্বসাগরা পৃথিবীকে বাঁচিয়েছেন, আর আবারও এসেছেন বাঁচাতে। পলকহীন ধূমাবতী নির্নিমেষে দেখে যাচ্ছে বৃদ্ধ মানুষটাকে। প্রফেসর তিলমাত্র স্বরকম্পন না ঘটিয়ে বলে চললেন, এই পৃথিবীতে আসবার আগে আপনারা ছিলেন নারী শাসিত জাত, এখনো তাই, আর চিরকাল তাই থাকবেন। কারণ জন্ম জন্ম ধরে আপনাদের মধ্যে মেয়েরাই বেশি জন্মেছে, ছেলেরা কম। 5 জন নারী পিছু 1 জন পুরুষ। শরীরের সাইজের দিক দিয়েও আপনারা নারী আর পুরুষ আলাদা। আপনারা মেয়েরা লম্বায় 7 ফুট আর ছেলেরা লম্বায় মোটে 4 ফুট। 4 ফুট হাইট নিয়েও গাট্টা গোট্টা কেউই নয়, প্রত্যেকেই কাহিল। আপনাদের সব পুরুষেরা তো ফুঁ দিলে উড়ে যায়। টিকিয়ে তো তাদের ওইভাবেই রেখেছেন, কারণ আপনারা মেয়েরা শাসনে থাকতে চান আর ছেলেদেরকে সব পায়ের তলায় রাখতে চান। অদ্ভুত, কিন্তু বলার কিছুই নেই। আপনাদের জাতটাই যে গড়ে উঠেছে এইভাবেই। আপনাদের সঙ্গে না আমাদের মূল গরমিলটা নারী আর পুরুষের সংখ্যার অনুপাতে। আমরা মানব মানবীরা সংখ্যায় প্রায় সমান সমান। আপনারা অমানব মানবীরা ঠিক তা নন। বিরাট এই ব্যতিক্রম সত্ত্বেও নেহাতি ঘটনাচক্রে আপনাদের সঙ্গে আমাদের সাদৃশ্য থেকে গেছে কিছু কিছু জায়গায়, ওই শারীরিক ক্ষেত্রে, যেমন 2টো চোখ, 2টো কান, গোল মাথা। আপনাদের যা আমাদেরও তা। আপনাদের নাকের ফুটো 2টোই, কিন্তু আবার মস্ত ফুটো। চ্যাটালো হাত আপনাদেরও আছে, কিন্তু আমাদের হাত মোটে 2টো আর আপনাদের 4-4টে। আর এই 4 হাতের দৌলতেই বেদ বিশ্বাসীদের প্রাণে আপনারা ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। কেননা বেদের বহু দেবদেবীর আবার 4টে করে হাত আছে। গণেশ, সূর্য, চন্দ্র, ইন্দ্র, যম, কুবের, শিব, ভদ্রকালী, মৎস্য, ব্রহ্মা, নটরাজ, কূর্ম, বরাহ, আর অগ্নিরও আছে 8 হাত। দুর্গার তো 10। সুতরাং 4000 বছর আগে আপনাদের 4 হাত দেখে মানুষ ভয় পেয়ে গিয়েছিল, ভক্তি করেছিল, ভেবেছিল যে আপনারা স্বর্গ থেকে অবতীর্ণ হয়েছেন। রানী ধূমাবতী সোনা চোখ মেলে ঠায় চেয়ে আছে বৃদ্ধ কিন্তু ভয়ডরহীন মানুষটার দিকে। গত 4000 বছর নির্মম শাসন চালিয়ে গেছে। মানুষগুলো কেন তা মেনে নিয়েছে এখন তা বোঝা যাচ্ছে। কিন্তু এই অদ্ভুত মানুষটাকে তো এতদিন এত বছর দেখা যায়নি। রহস্যটা তো এখানেই। সুবর্ণ নয়নে বিপুল কৌতূহল ভাসিয়ে রানী ধূমাবতী তাই নিষ্পলক নিরীক্ষণ করে যাচ্ছে রোগা লম্বা মানুষটাকে। দম নেওয়া সাঙ্গ করে চালিয়ে গেলেন প্রফেসর। বাইরের চেহারায় দেবদেবীর ছাপ থাকলেও আপনাদের শরীরের ভেতরটা কিন্তু মানুষের মতো নয়। আপনাদের কোনো হাড় 3 ইঞ্চির বেশি লম্বা নয়। আপনাদের হাত আর পা মানুষের শিরদাঁড়ার মতো অনেক হাড়ের সমষ্টি, ছোট ছোট হাড়। আপনাদের প্রিয় খাদ্য হলো তামা, আমাদের কাছে যা আবার মারণ বিষ। আপনাদের চুল দেখলে মনে হয় বটে যে মানুষের চুল, কিন্তু তা নয়। আপনাদের চুলের নাম হলো গিয়ে স্ট্রথ, আসলে একটা সংজ্ঞাবহ ইন্দ্রিয়। যে ইন্দ্রিয় রেডিও তরঙ্গ সচেতন
রেডিও তরঙ্গ বিকিরকও বটে। সব দিক বিচার করলে আপনাদের জাত আর আমাদের জাত একেবারেই ভিন্ন। আমূল প্রভেদ রয়েছে আপনাদের সঙ্গে আমাদের। সুবর্ণ চোখের চাহনি নিবদ্ধ রেখে বলে গেলেন প্রফেসর নাটবল্টু চক্র। আপনারা নারী শাসিত সমাজ ব্যবস্থায় অভ্যস্ত, সেই ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে এসেছেন, আর এখনও তাই চান। মেয়েরাই আপনাদের সরকার চালায়, পুরুষদের ভেড়া, ওই মানে হুকুমের চাকর বানিয়ে রাখেন। আর এই কারণেই আপনারা চান যে পুরুষানুক্রমে যেন মেয়েদের সংখ্যা বেড়ে যায় আর পুরুষদের সংখ্যা কমে যায়। রানী ধূমাবতী, আপনাদের জাতে যা স্বাভাবিক, আমাদের জাতে মানে এই মানুষ জাতটায় সেটা অস্বাভাবিক, একটা অপরাধ, প্রকৃতি বিরুদ্ধ একটা ক্রাইম। আপনাদের খাদ্য যেন আমাদের খাবারের চাইতে ভালো হয়, এইটাই তো একটা ক্রাইম। ঘুরিয়ে আপনারা তো আমাদের এই মানুষ জাতটাকে শেষ করে দিতে চান। দুর্বল হয়ে থাকা মানেও তো শেষ হয়ে যাওয়া, নয় কি? রানী ধূমাবতী, আপনাদের এই নৃশংস নীতি কোনো জাতের পক্ষেই শুভ নয়। আপনাদের ক্ষেত্রেও নয়, আর আমাদের ক্ষেত্র তো নয়। রানী ধূমাবতীর ভাবলেশীন সুবর্ণ চোখে এইবার দেখা দিল উত্তাপের রোশনাই। জিমি জিমি গলায় বলল, প্রফেসর নাটবল্টু চক্র, রানী ধূমাবতীর মনের কথা মুখে টেনে আনতে চাও মনে হচ্ছে। লম্বা তো একখানা ভাষণ ছেড়ে গেলে। এতক্ষণ ধরে তো শুনলাম, অনেক ধৈর্য দেখিয়েছি। আর নয়, মানুষদের ভোটে তোমাকে নির্বাচন করিয়েছিলাম, আমি কলকাঠি নেড়ে তোমাকে ইলেকশনে জিতিয়েছিলাম। 7 দিনের মধ্যে তোমাকে সরিয়ে না আর একজনকে নিয়ে আসবো। এবার আর ইলেকশনের মাধ্যমে নয়, প্রযোজ্য হবে ধূমাবতীর কানুন, আমার অর্ডার। চোখের পাতা না কাঁপিয়ে রানী ধূমাবতীর কিম্ভূত কিমাকার অবয়বের দিকে চেয়ে রইলেন প্রফেসর নাটবল্টু চক্র। বিস্ময় পুরুষ এই প্রফেসর নাটবল্টু চক্র, অদ্ভুত কর্মা প্রফেসর নাটবল্টু চক্র। তারপর একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে মৃদু বচনে বললেন, মানুষ জাতটার প্রাচীন পাওয়ারের কোনো খবরই তো রাখে না আপনাদের জাত দেখছি। কড়কড়ে কণ্ঠস্বরে বজ্রের টঙ্কা জাগিয়ে রানী ধূমাবতী বললেন, প্রাচীন জ্ঞান মানুষের? সুস্পষ্ট কণ্ঠস্বরে কিঞ্চিত ব্যঙ্গ মিশিয়ে বলে গেলেন প্রফেসর, আগে হ্যাঁ, প্রাচীন জ্ঞান। আপনাদের জাত ওই অ্যাটমিক জেনারেটরের ক্ষমতা, পারমাণবিক বিস্ফোরণের শক্তি। রানী ধূমাবতী, মনের শক্তি না তার চাইতেও অনেক বেশি। মনের শক্তি? ঈষৎ প্রখর হলো রানীর লোহিত চক্ষু। আগে মনের শক্তি। আপনারা এই ধরাধামে অবতীর্ণ হওয়া 10,000 বছর আগে মানুষ চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে গিয়েছিল। চিন্তা দেখা যায় না, কিন্তু অকল্পনীয় শক্তিময়। তাদের সম্মিলিত চিন্তা শক্তি অদৃশ্য শক্তির জাগরণ ঘটিয়ে গেছে, কিন্তু সভ্যতায় বিক্ষিপ্ততা দেখা দিয়েছিল। চিন্তার জগতে অষ্টপ্রহর বিরাজ করলে, বস্তু জগতে অবহেলা দেখালে যা হতে বাধ্য। আর আপনারা তো সেই সুযোগই নিয়েছিলেন। মাত্র 7 দিনে এলোমেলো সভ্যতা সমূহকে একেবারে ধ্বংস করেছিলেন। আপনাদের সুসংহত পৃথিবীব্যাপী সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন মাত্র 7 দিনে। কঠোর চতুর হাসি ভেসে গেল রানী ধূমাবতীর মুখ বিবরের ওপর দিয়ে। ওষ্ঠ আর অধর নামে 2টো প্রত্যঙ্গ আছে বটে সেখানে, কিন্তু তাদের সঙ্গে মানুষের অধরোষ্ঠের কোনো মিল নেই। প্রফেসরের গলা ভারী হয়ে এসেছে। এত আচমকা সাম্রাজ্যের সাঁড়াশি টিপে বসিয়ে দিয়েছিলেন যে চিন্তা সমন্বয়ের সুযোগই আর দেননি। তারপর একটু একটু করে চিন্তা দানা বেঁধেছে। টিকে যাওয়া অসহায় মানুষগুলো উপলব্ধি দিয়ে বুঝেই নিয়েছে যে পরিস্থিতি সামাল দেওয়া খুব একটা অসম্ভব নয়।
তাই সুকৌশলে নিজেদের রক্ষাও করে গেছে। আপনাদের নারকীয় অত্যাচারে যেন মুছে যেতে না হয় পৃথিবী পৃষ্ঠ থেকে, খড় বুদ্ধি প্রয়োগ করে সেদিকে সজাগ থেকেছে। এই পর্যন্ত বলে নতুন নতুন কথার মালা মনের মধ্যে সাজিয়ে নিয়ে ফের মুখ খুললেন প্রফেসর। তারপর 4000 বছর ধরে চিন্তার ক্রিস্টাল বানিয়ে গেছে বিরামহীনভাবে। চিন্তা একটু একটু করে দানা বেঁধেছে, একটু একটু করে শক্তি সঞ্চয় করে নিজেদের শক্তিমান করে তুলেছে, একতাও বজায় রেখেছে। 5 কোটি মানুষের মন 3000 প্রজন্ম ধরে মন খাটিয়ে শক্তির আধার গড়ে তুলেছে, ওই পাওয়ার রিজার্ভার, বুঝলেন? আপনাদের শত সহস্র অমানবিক অত্যাচার সহ্য করে গিয়েও নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে। একটু থেমে রানী ধূমাবতীর হিমশীতল চোখে চোখ রেখে প্রফেসর বলে গেলেন, কিন্তু একতা জাগাতে পারেনি নিজেদের মধ্যে, এলোমেলোভাবে চিন্তা শক্তির প্রয়োগ ঘটিয়ে যাওয়ার ফলে চিন্তার একমুখিতা অর্জন করতে পারেনি। আপনাদের সুনিপুণ শাসন আর নৃশংস অত্যাচারের ফলেই তা হয়েছে। কিন্তু 4000 বছরের বিক্ষিপ্ত চিন্তা তরঙ্গ নিজস্ব নিয়মে তলায় তলায় জাগ্রত করেছিল এক মহাশক্তিকে, এক চিন্তা একককে। মানুষযাত্রা সুপ্ত প্রাচীন জ্ঞানের ঘুম ভাঙছিল একটু একটু করে। 5 কোটি চিন্তা সমগ্র এক সূত্রে গেঁথেছে এক মহাচিন্তাকে। দুর্জয়, দুর্মথ, দুর্দান্ত অজেয় সেই মহাশক্তির নাম ঈশ্বর। সে এসেছে রানী ধূমাবতী, মহাশূন্যের মতোই সে কৃষ্ণকায়, কিন্তু সে এসেছে, সে এসেছে, সে এসেছে। রানী ধূমাবতীর বিকট মুখবিবর থেকে ছিটকে এলো শুধু একটা স্বগতোক্তি, ঈশ্বর। যেন শুনতেই পেলেন না প্রফেসর নাটবল্টু চক্র। আমরা মানুষরা একেবারেই ভিন্ন একটা জাত। আপনাদের আছে চুলের মতো দেখতে স্ট্রথ, রেডিল সেন্সিটিভ স্ট্রথ, আর আমাদের আছে তার চাইতেও বেশি সেন্সিটিভ একটা জিনিস, আরও সূক্ষ্ম সেন্স, প্রতিটা চিন্তার আরোগ যা, তাই চিন্তাকে ক্রিয়মান রাখে এই সত্তা, এই সেন্স, এই অনুভূতিকে সোজা সাপটা কথায় যাকে বলা যায় মন। মন যাকে দেখা যায় না স্ট্রথের মতো, যা অদৃশ্য অথচ সদা ক্রিয়মান। এই ব্রহ্মাণ্ড সৃষ্টির মূলে যে মন, সেই মন বিরাজমান প্রতিটা মানুষের মধ্যে। রানী ধূমাবতী আমাদের মানুষ নামকরণ হয়েছেও কিন্তু এই কারণেই। আমরা যে মনোময় সৃষ্টি, মন আছে বলেই তো আমরা মানুষ। আপনাদের ওই স্ট্রথ আছে, যা শুধু রেডিও তরঙ্গ ধরতেই সক্ষম, মন তরঙ্গ ধরতে অক্ষম। পলকহীন চোখে বৃদ্ধ প্রফেসর চেয়ে রইলেন ধূমাবতীর পলকহীন চোখের দিকে। লড়াইটা যেন চোখে চোখেই হয়ে যাচ্ছে। বললেন, হাজার হাজার বছর ধরে মনোচর্চার ফলে, মনের ব্যায়ামের ফলে মানুষের মন এখন অনেকটা উন্নত। মন দিয়ে আমরা ছুঁতে পারি, অন্য মনে কথা চালান করে দিতে পারি। আপনারা যেটা ওই স্ট্রথের মাধ্যমে করেন, রেডিও তরঙ্গের মাধ্যমে। স্ট্রথ আপনাদের এক করে রেখেছে, কিন্তু মানুষকে এক করে রেখেছে মানুষের মন, যা শুভঙ্করও হতে পারে, আবার প্রয়োজনে প্রলয়ঙ্করও হতে পারে। তেউড়ে গেল রানী ধূমাবতীর অধরষ্ট। ঈশ্বর, মন প্রভু ঈশ্বর, মহাশক্তি ঈশ্বর। তোমার গাল গল্পে তো আমার বিশ্বাস হচ্ছে না। কথা না বাড়িয়ে তাকে আমার সামনে আনো, সামনে তোমার ওই ঈশ্বরকে। আমার সামনে মাথা নুইয়ে যাক। বিশাল দরবার কক্ষের প্রত্যন্ত প্রদেশে আনত মস্তকে ঝিমোচ্ছিল আখাম্বা এক ইলেকট্রিক মিস্ত্রি। তার গায়ে হাঁটু পর্যন্ত লম্বা আলখাল্লার বুকে আর পিঠে আঁকা একা বেঁকা বিদ্যুৎ রেখা। এই অশনি চিহ্নই বুঝিয়ে দিচ্ছে পেশায় সে একজন বিদ্যুৎ শ্রমিক।
ঈশ্বর শব্দটা আচমকা আছড়ে পড়েছিল তার মস্তিষ্কের কোষে কোষে। কষাঘাতের চেয়েও জ্বালাময় সেই আঘাত, অনেকটা বজ্রাঘাত বললেও চলে। যেন বাজ পড়েছিল ইলেকট্রিক টেকনিশিয়ানের মগজে। ঈশ্বর, শুধু একটাই শব্দ, কিন্তু ঈশ্বর তো তার নাম নয়, নগণ্য মানুষ সে। তাকে তলব করাই বা হবে কেন? রানী ধূমাবতী তাকেই ডাকছেন? অসম্ভব। রানী তার মতো হেঁচি পেঁচিদের সঙ্গে কথা বলবেনই বা কেন? অথচ তার 1.5 কেজি মগজের প্রতিটি কোষে নিনাদিত হয়েছে সেই আহ্বান, ঈশ্বর, তাকে আমার সামনে আনো, তোমার ওই ঈশ্বরকে। কে যেন তার মাথার মধ্যে বজ্র কঠিন স্বরে হুকুম দিয়ে গেল, এই মাত্রই, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। শূন্যগর্ভ বাতাসের মধ্যে থেকে এলো সেই আদেশ। ইলেকট্রিশিয়ানের ঝিমুনি কেটে গিয়েছিল। সবিস্ময়ে নিজেকে বলেছিল, রানী ধূমাবতীর সামনে আমি যাব কেন? কে আমি? আমার তলব পড়তেই পারে না। আমি তো ঝিমোচ্ছিলাম, নিশ্চয়ই ভুল শুনেছি। সত্যি তো, 200 ফুট দূরে প্রফেসর নাটবল্টু চক্র দাঁড়িয়ে আছেন রানী ধূমাবতীর সোনা আর হাতির দাঁত দিয়ে তৈরি রত্নখচিত কেল্লায়ের সিংহাসনের সামনে। কুচকুচে কালো ব্যাসাল্ট পাথর চকচক করছে মেঝেতে। 200 ফুট জুড়ে এত দূর থেকে কেউ তাকে ডাকেনি। মন আসলে ঘূর্ণিপাক রচনা করেছে ব্রেনের মধ্যে। আচমকা ঈশ্বর ডাক ডেকে তার ঝিমুনি ছুটিয়ে দিয়েছে। কল্পনা, স্রেফ কল্পনা। এটাই তো মনের কারসাজি। সোনালি চোখে নিঃসীম ব্যঙ্গ বিছিয়ে প্রফেসরের মুখ পানে চেয়ে রইল রানী ধূমাবতী। এখন সেই চাহনির মধ্যে প্রকট হয়েছে অপরিসীম তাচ্ছিল্য। প্রফেসর লোকটা তাহলে 1 নম্বর হাম্পাক। কই, ঈশ্বর নামধারী মহাশক্তিকে তো আনতে পারেনি তার সামনে। ব্যঙ্গ কঠিন কণ্ঠে তাই বলেছিল প্রফেসরকে, বিদে হও এখান থেকে। মনে রেখো ধূমাবতীর কানুন, এই পৃথিবীতে 5 জন মেয়ে পিছু 1 জন ছেলে থাকবে। যাও। খুব আস্তে প্রথমে পিছু হটে গেলেন প্রফেসর। অভিবাদন করার একটা নিয়ম আছে তো। মহারানীকে সম্মান না জানিয়ে এই দরবার থেকে কেউ যেতে পারে না। তাই যন্ত্রচালিতের মতো ডান হাতটা ছুঁয়ে গেছিল নিজের কপাল। নিষ্প্রাণ সম্মান প্রদর্শন। শরীর কিন্তু সিধে। অনেক পেছনে লগুড়ের মতো শটান দেহে দাঁড়িয়েছিল 6 জন সাগরেদ, 6 জন মানুষ। চলমান স্ট্যাচুর মতো তারা পেছন নিল প্রফেসরের। সেই সঙ্গে ইলেকট্রিশিয়ান। 8 জনের মিছিল বেরিয়ে এলো ঝকমকে ব্রোঞ্জের বিরাট প্রবেশপথ দিয়ে। চওড়া সিঁড়ি বেয়ে নেমে এলো নিচের ঘাম ছাওয়া লনে। এইবার দ্রুত পদক্ষেপে 6 জনের একজন এগিয়ে এলো প্রফেসরের পাশে। চাপা উদ্বিগ্ন গলায় বলল, সত্যি কি অর্ডার দিতে চলেছে মহারানী? 5 জন মেয়ে পিছু 1 জন ছেলে, এই হবে শেষ পর্যন্ত পৃথিবীর নরনারীর অনুপাত সংখ্যা? প্রফেসর নিশ্চুপ, ভাব গম্ভীর। তবে ভয়ার্ত নন। আসলে ভয় তার ধাতে নেই। ব্যাকুল কণ্ঠে ফের সুধয় প্রশ্নকর্তা। মনের শক্তিতে একদম বিশ্বাস নিয়েই ওই ডাইনি রানীর। কারণ ওদের যাতে এই ধরনের উপকথা কেউ শোনেনি। প্রশ্নকর্তার নাম ধ্রুবক। ফের বললে, কিন্তু ও যে পাষাণী, প্রাণে মেরে পুরুষ সংখ্যা নিশ্চয়ই কমাবে। ঘাড় নেড়ে সায় দিলেন প্রফেসর। তা করতেই পারে। যাকে চলো, বাড়ি ফেরা যাক, তারপর না হয় আলোচনায় বসা যাবে। মহারানী মিছে ভয় দেখায় না, আইন খাটিয়ে তুলেও নেবে না। সুতরাং পুরুষ সংখ্যা এই পৃথিবীতে কমাবেই। 8 জন নীরবে হেঁটে গেল সবুজ লনের ওপর দিয়ে। গাছে গাছে পড়ন্ত রোদ নেমে এসছে। মাঝে মাঝে মাথার উপর দিয়ে নিঃশব্দে ধেয়ে যাচ্ছে উড়ুক্কুযান।
যাদের ডানা নেই পাখির মতো। একটু একটু করে অনেক দূরে মিলিয়ে গেল মহারানীর রত্নপ্রাসাদ। লাখো লাখো হিরে গেঁথে এই প্রাসাদ তৈরি। সূর্যের আলো অতি অদ্ভুত রোশনাই বিতরণ করে চলেছে বিচিত্র সুন্দর এই প্রাসাদ থেকে। চওড়া পথ সহসা শেষ হয়েছে পাথর বাঁধা এই রাস্তায়। এতক্ষণ যে রাস্তা মারিয়ে এলো এই কজন, সে রাস্তা এমনই এক সিমেন্ট দিয়ে বাঁধানো যা রাত্রে চলে, অন্ধকারের ছোঁয়া পেলেই আলো ছিটিয়ে যায়। পাথর বাঁধায় পথের শেষে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি। শুরু হলো মানুষের বসতি, আর পেছনে রয়ে গেল মহারানীর এলাকা। বিশেষ এই মানুষ এলাকা নির্মিত হয়েছে মহারানীর মহা অভিযানের পর, পৃথিবীর সব কটা শহরকে ধ্বংস করে দেওয়ার পর। পরমাণু বোমার প্রলয়ঙ্কর লীলা সেদিন যেভাবে প্রত্যক্ষ করেছিল পৃথিবীর মানুষ, সেভাবে আর কখনো করেনি। একটা দুটো বোমা ফাটিয়ে শক্তির মহড়া চলছিল পৃথিবী জুড়ে একসঙ্গে বৃষ্টির মতো মহারানীর বোমা পড়ার আগে পর্যন্ত। শক্তিমত্ত রাষ্ট্রনায়কদের লম্ফঝম্প স্তব্ধ হয়ে গিয়েছিল একদিনেই, একেবারে পলকের মধ্যে। ধূলিসাৎ সেই সব শহরে এখন অরণ্য মাথা চাড়া দিয়েছে, তাও মহারানীর দৌলতেই। সবুজ পৃথিবী যেন সবুজই থাকে। মণিরত্ন খচিত সোনা আর হাতির দাঁতের সিংহাসনে বসে পড়ন্ত রোদ দেখছিল রানী ধূমাবতী, এখনও দেখছে। বহু প্রজন্ম পেরিয়ে এলো পৃথিবীর মানুষ, ধূমাবতী সেই ধূমাবতীই আছে, তার মরণ নেই। লতা ছাওয়া এক সাইজের বাড়িগুলোর পাশে পাশে গলি, সব গলি শেষ হয়েছে একটা মস্ত চৌকোনা মাঠে। মাঠে খেলা করছে মানুষের ছেলেমেয়ে। স্কোয়ার ঘিরে সারি সারি দোকান, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষেরা চালিয়ে এসেছে এইসব দোকানপাট। এক কোণে পেল্লায় চেহারার এক শান্তি দাঁড়িয়ে, সেও মানব সন্তান, কিন্তু তার বুকে আটা একটা দাড়ি পাল্লা, ধূমাবতীর রানী প্রতীক। এই চিহ্ন দেখলেই ভয়ে কুঁকড়ে যায় পৃথিবীর প্রতিটি মানুষ। সীমাহীন নিষ্ঠুরতার প্রতীক এই চিহ্ন। যাবতীয় পার্থিব পাশবিকতা ও বর্বরতাকে ম্লান করে দিতে পারে এই চিহ্নধারী শান্তিরা। শক্ত চোখে সে তাকিয়ে আছে সামনে, যেন আটজন মানুষকে সে দেখতেও পায়নি। ধ্রুবক চাপা গলায় প্রফেসরকে বললে, দেখেছেন, হারামজাদা আমাদের উপর নজর রেখেছে। স্বাভাবিক গলায় শুধলেন প্রফেসর, পুলিশ মনে হচ্ছে। কি নাম? হিটলার। এই নাম কেন? এইটাই তো এ যুগের রেওয়াজ। হিটলার আর কেটলার, ফ্রাঙ্কেনস্টাইনও পাবেন। পাবেন অতিকায় আর প্রতিকায়, অন্ধক আর গন্ধক, উতঙ্ক আর আতঙ্ক, কাল যবন আর কাল ভৈরব। সব নামের মধ্যে বিভীষিকা, নইলে আর পুলিশের মতো পুলিশ হবে কি করে? শেষ হলো স্কোয়ার। সরু গলির পর গলি পেরিয়ে একই সাইজের কাল জীর্ণ বহু শতাব্দীর ছাপ মারা বাড়ির পর বাড়ি পেরিয়ে একটা বাড়ির সামনে দাঁড়ালো ছোট্ট দল। এই বাড়িটাতেই প্রফেসরের আস্তানা আর অফিস। বাড়িটার বয়স নির্ণয় করা কঠিন, নতুন করে তৈরি হয়েছে যুগে যুগে। প্রথম পত্তন ঘটেছিল 4000 বছর আগে, গড়ে দিয়েছিল মহারানী ধূমাবতী, মানুষ নেতা দিয়ে মানুষদের নিয়ন্ত্রণে রাখার জন্য। এই মহাদেশের হেডকোয়ার্টার এইটা। এইরকম হেডকোয়ার্টার আছে প্রতিটি মহাদেশে, সেসবও মহাদেশের রানীরাই গড়ে দিয়েছে। কিন্তু এই হেডকোয়ার্টারের গুরুত্ব অনেক বেশি, কারণ এই সদর দপ্তর মহারানীর প্রাসাদ থেকে অনতি দূরেই। তার ইচ্ছা রূপ পায় এই সদর দপ্তর থেকেই। পৃথিবীর অন্য সব মহাদেশের সদর দপ্তর মুখ উঁচিয়ে থাকে এখানকার হুকুম শোনবার জন্যে। যে হুকুম স্বয়ং মহারানীর হুকুম, মানুষকে দিয়ে মানুষকে গোলাম বানিয়ে রাখার সব সেরা পন্থা। 4000 বছর ধরে এই একই প্রক্রিয়া চলছে। অতর্কিত আক্রমণে নিকেশ হয়েছিল পৃথিবীর 4/5 মানুষ। কোনো শহর আস্ত থাকেনি। বাকি মানুষদের টিকিয়ে রাখা হয়েছে স্রেফ স্বার্থের জন্যে। পৃথিবীকে ভোগ করতে হলে তো গোলাম দরকার, আর সেই কারণেই স্রেফ খিদমতগার।
তাদের মধ্যে ইলেকশন করিয়ে নেতা নির্বাচন করিয়েছে মহারানী। সেই নির্বাচিতদের অনেক কিছু দিয়েছে, ঐশ্বর্য, প্রতিপত্তি, যার অপর নাম হলো গিয়ে বকলস। বকলস পেরিয়ে চেন হাতে রেখে পৃথিবীকে পায়ের তলায় রেখেছে মহারানী। 4000 বছরেও বিদ্রোহ বিক্ষোভের তিলমাত্রও দেখা যায়নি, কারণ মানুষ 4000 বছর ধরে জেনে এসেছে যে মহারানী ধূমাবতী অমানবিক তো বটেই, অমানবিকতায় অপ্রতিম। প্রফেসর নাটবল্টু চক্রকে ইলেকশনে জিতিয়ে মহারানী নিয়ে এসেছেন সদর দপ্তরে, কিন্তু তারপর থেকেই শুরু হয়েছে খটোমটো সম্পর্ক। এই বৃদ্ধ বৈজ্ঞানিককে ঠিক কবজায় রাখা যাচ্ছে না। আর আজকেই তার বিস্ফোরণ ঘটিয়ে এসেছে প্রফেসর, একেবারে মহারানীর সামনেই। পেল্লায় বাড়িটার অগুন্তি সুড়ঙ্গের একটা সুড়ঙ্গ পথ দিয়ে হেঁটে মস্ত একটা ঘরে পৌঁছেছিল 8 জনের দল। ঘরের মাঝখানে একটা বিরাট মেহগনি কাঠের টেবিল, টেবিলের ওপরের কাঠটাই 4 ইঞ্চি পুরো, টেবিল ঘিরে 7খানা পেল্লায় পিঠ উঁচু চেয়ার। মূল সদর দপ্তরের মিটিং ঘর। একটা চেয়ারে গিয়ে বসলেন প্রফেসর নাটবল্টু চক্র। অন্যান্যরা একে একে দখল করলো এক একটা চেয়ার। প্রত্যেকেই মুখ, সকলেরই ভারাক্রান্ত মন। নড়বড়ে চেহারা, শ্রীহীন পোশাক পরা আখাম বা বিদ্যুৎ কর্মী সব শেষে ঢুকে দাঁড়িয়ে গেল এক কোণে। তন্ময় হয়ে নাড়াচাড়া করে গেল হাতের যন্ত্রবাক্সের যন্ত্রপাতি। ঘরে বিরাজ করছে থমথমে আবহাওয়া। প্রথমে মুখ খুললেন প্রফেসর। মৃদু স্বরে বললেন, মহারানী আমাকে একটু বাজিয়ে নিল। আমার উপর বিশ্বাস আর নেই। আমি আসলে নামেই নির্বাচিত নেতা, আসলে তো পুতুল, কিন্তু আমি যে তা নই সেটা আমি বুঝিয়ে দিয়ে এসেছি। একটু থেমে তারপর বললেন, এই ধূমাবতীর আয়ু কিন্তু অসীম। পৃথিবীর হিসেবে অন্য রানীদের আয়ু 10,000 বছর পর্যন্ত, কিন্তু মহারানীর মরণ নেই। এই গুপ্ত রহস্য আবিষ্কার করেই নিজেদের গ্রহ ছেড়েছে মহারানী। দাসী বানিয়ে রেখেছে অন্য সব রানীদের। কিন্তু আজ তাকে চিন্তায় ফেলে এলাম ওই মানুষের মনের শক্তির ক্ষমতাটা জানিয়ে। ঈশ্বর, বিড়বিড় করে বললে ধ্রুবক। মানুষের মনের শক্তির সংহত রূপ, সে তো তছনছ করে দিতে পারে মহারানীর সমস্ত ভেলকিবাজি। ইলেকট্রিশিয়ানের দিকে মুখ ফেরালেন প্রফেসর। আচ্ছা, আমাদের কথা কি মহারানীর কানে পৌঁছচ্ছে? কুলঙ্কিতে জ্বলছে একটা পরমাণু প্রদীপ, সেই দিকে আঙুল তুলে ইলেকট্রিশিয়ান বললে, ওকে কন্ট্রোলে রেখেছি। কিভাবে? দেতো হেসে টেকনিশিয়ান বললে, আমরা যেমন শব্দ শুনি, মহারানী তেমনই বেতার তরঙ্গ শুনতে পায়। রানীরাও শোনে। তাদের শোনানোর জন্যেই ছোট্ট একটা রেডিও ট্রান্সমিটার থেকে খুব নিচু খাদে হামিং ঠিকরে যায়। প্রজেক্টরের অ্যাটমিক পাওয়ার চালু রাখে ট্রান্সমিটার। আমরা যখন কথা বলি, কথার স্বর তরঙ্গকে নিয়ন্ত্রণ করে ছোট্ট একটা ক্রিস্টাল, যাতে তা শোনবার উপযুক্ত হয়ে গিয়ে রানীদের কানে পৌঁছয়। আমি একটা খুদে এরিয়াল বসিয়ে রেখেছি, ক্রিস্টালের কাজ কেটে দিচ্ছে। যা যাচ্ছে রানীদের কানে তা শ্রুতিগ্রাহ্য নয়। এরিয়াল সরিয়ে নিলেই সব শুনতে পাবে। নেব কি? ধ্রুবক খেপে গিয়ে হঠাৎ বলল, ননসেন্স! তুমি একটা ট্রান্সমিটারে এরিয়াল বসিয়েছ? আরও অনেক ট্রান্সমিটার লুকিয়ে রাখা হয়নি তো? ওই একটাতেই কাজ হয়ে যাচ্ছে। এই ঘরের কোনো কথাই রানীদের মাথায় পৌঁছচ্ছে না। তাহলে তো হয়েই গেল। আপনাকে চ্যালেঞ্জ জানালো মহারানী, অথচ আপনি ঈশ্বরকে মূর্ত করলেন না। কেন? কারণ সে জানে যে আমি ভয় দেখাচ্ছি। আসলে কিছুই করব না। করার সাহস নেই বলে আমাদের পূর্বপুরুষরা সেই সাহস দেখায়নি। মহারানী গত 4000 বছর ধরে তাই দেখে এসেছে। মানুষের আয়ু তো সীমিত, কিন্তু মহারানী পৃথিবীতে আসবার আগে কত হাজার বছর যে বেঁচে ছিল তা শুধু সেই জানে। আর কত বছর যে বাঁচবে সেটাও সেই বলতে পারবে।
আয়ু যাদের এত কম তাদের নিয়ে মাথা ঘামাবে কেন মহারানী? ফুঁ দিলেই তো মিলিয়ে যাবে। গুম হয়ে গেল ধ্রুবক। সত্য চিরকালে একটু অপ্রিয়ই হয়। প্রফেসর বলে গেলেন, এই যে তোমার মাথায় রূপো আর এনামেলের ব্যাজ এঁটেছ, কেন এঁটেছ? সেরা মানুষের পদক, তাই তো? আসলে হলো গিয়ে গোলামির শিরোপা। একসময় বাংলার বণিকদের ঝালরওয়ালা পালকি চড়ার অনুমতি দিত দিল্লির বাদশাহ, এই একই কারণে। আমি খুলে রেখেছি, সবাই খুলেও রেখেছে, তবে তুমি ভুলে গেছো। মাথা হেঁট হয়ে গেল ধ্রুবকে। প্রফেসর অভয় দিয়ে বললেন, তাতে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, রানীর আবার কোনো লাভও হচ্ছে না, কেননা তোমার ওই ব্যাজের প্রতীক আমি ফোঁপড়া করে ওর ভেতর থেকে আসল যন্ত্রটা বের করে নিয়েছি। এখন যারা আছে প্রত্যেকের মাথার শিরোপা আসল কাজ আর করছে না। তোমার মগজ কোষের কম্পন তাই ধরতে পারেনি রানী। কিন্তু আমার মনের শক্তির খবরটা শুনে একটু ঘাবড়ে গেছে। এই প্রাচীন বিজ্ঞান সুদূর অতীতের মানুষদের অজানা ছিল না। তাদের উজবুক বংশধররা অতি জ্ঞানের অহংকারে অতীত জ্ঞানকে থুৎকার দিয়েছিল। রানী কিন্তু মানব মনের এই ক্ষমতা নিয়ে গবেষণা করে। মানুষেরই ভুলে যাওয়া পুঁথি খেটে টেলিপ্যাথি ইনস্ট্রুমেন্ট বানানোর চেষ্টাও করে চলেছে, তবে আজও পারেনি। শত্রুকে ছোট করে দেখতে নেই, বুঝলে? মাথা হেঁট করে রইল ধ্রুবক। প্রফেসরকে তখন বক্তৃতা রোগে পেয়েছে, কিন্তু আমার ব্রেনের নাগাল ধরতে পারেনি, ধোঁকায় রয়েছে। আর সেই জন্যেই ভয় পেয়েছে, কারণ সে বুঝেছে যে আমি আমার টেলিপ্যাথি খাটিয়ে চলেছি তার মনের ওপর। মিচেল বললে, বুঝলাম, কিন্তু 5 জন মেয়ে আর 1 জন মাত্র ছেলে, এই অর্ডার চালু হলে তো বিদ্রোহের আগুন আরও বেশি চলবে। অর্ডার চালু করতে হলে কি করতে হবে রানীকে? প্রতি 5 জন ছেলের মধ্যে 4 জনকে মেরে ফেলতে হবে। সেই 4 জনের আত্মীয়রা নিশ্চয়ই নিশ্চুপ করে বসে থাকবে না। পৃথিবী জুড়ে তো অশান্তি আসবেই। রানী এত বোকা নয় হে। পুরুষে পুরুষে দাঙ্গা বাঁধাবে রানীর কর্তা পুলিশরা, তারপর দেখবে যে ওই পুলিশই দাঙ্গা থামাবে। রানী জয় জয়কার শুরু হবে, পৃথিবীও হালকা হবে। তবে রানী কিন্তু বেঁচেই থাকবে, তার মরণ নেই। কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি আজও সেই কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি আজও পৃথিবীর অধীশ্বরী চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, মহারানীর উদ্দেশ্য কিন্তু মেয়েদের দিয়ে পৃথিবীকে শাসন করা, আর ছেলেদের গোলাম বানিয়ে। তা আমার অজানা নয় ধ্রুবক। অনেক চাতুরি সে খেলে এসেছে 4000 বছর ধরে, তবে এইবার তার অবসান ঘটবে। ঘরে এখন ইলেকট্রিশিয়ান আর প্রফেসর ছাড়া কেউ নেই। প্রফেসর বললেন, তুমি এখন একমাত্র আমাদের ভরসা। যন্ত্র মুঠোয় তো, ঈশ্বরকে মূর্ত করতে পারবে তো? ইলেকট্রিশিয়ান হেসে বলে, এতক্ষণ খুটখাট করছিলাম তো সেইটাই দেখতে। মানুষ গোটা পৃথিবীতে খেপেছে, মনের শক্তি এক করে দিচ্ছে এই মেশিন, আরও লাখ লাখ মেশিন। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সমস্ত কেরামতি সেসব মেশিন আর এই মেশিনে অবিশ্বাস্য, কিন্তু সত্যি। এই মিটিং ঘরে তুমি আর এসো না। তুমি একজন সাধারণ মিস্ত্রি, তফাতেই থাকো, না হলে হিটলার তোমাকে শেষ করে দেবে। হিটলার সেই মুহূর্তে হাজির হয়েছে চিন্তাচ্ছন্ন মহারানীর সামনে। ওরা তো দল বেঁধে মিটিং করতে গেল, কোনো খবর আসছে? ধূমাবতীর সোনালি চোখে দুশ্চিন্তা। একেবারেই না, আমার রিসিভার পর্যন্ত কাজ করছে না। তাহলে আমাকে কাজ করতে দিন, হাতিয়ার দিন। হাতিয়ার তো তৈরি, ক্রিস্টাল ক্রাউন আর গ্লো বিম। তাদের কাজ? ক্রিস্টাল ক্রাউন মাথায় পড়ে থাকলে শত্রুর মারাত্মক রশ্মিও ঘায়েল করতে পারবে না। গ্লো বিমের আভা যা ছোবে তাই শূন্যে বিলীন করে দেবে। বিনীত গলায় হিটলার বললে, কিন্তু আপনি তো ক্রিস্টাল ক্রাউন মাথায় পড়েননি।
কারণ আমার মন বলছে প্রফেসর নাটবল্টু চক্র যে মন দানব বানিয়েছে মানুষের ওই মনের শক্তি দিয়ে, ক্রিস্টাল ক্রাউন তাকে রুখতে পারবে না। প্রফেসর মেয়েদের সভা ডেকেছে। তার নায়িকার নাম চন্দ্রাবতী। খুব একটা লম্বা নয়, আবার খুব বেটেও নয়। সে বললে, এই কি শুনছি, মহারানীর ছেলেদের মারবে? আমরা তা হতে দেব না। এই পৃথিবীতে ছেলে মেয়ে প্রায় সমান সমান, চিরকাল যা ছিল তাই থাকবে। কিন্তু ধূমাবতী যে গ্রহ থেকে এসছে, সেই গ্রহে যে ছেলের সংখ্যা খুবই কম। আমরা তো মানুষ, অন্য গ্রহের ওই কিম্ভূত কিমাকার আমরা নই। আমাদের ছেলেদের বাঁচান। একটা কাচের ছোট বয়ান ছিল প্রফেসরের সামনের টেবিলে। আঙুল দিয়ে দেখিয়ে বললেন, জ্যোৎস্না রাতে এই ক্রিম সারা গায়ে মেখে চাঁদের আলোয় গিয়ে দাঁড়াবে। কি হবে তখন? চাঁদের আলো তোমাদের ফুঁড়ে বেরিয়ে যাবে। মানে? মানে তোমাদের আর দেখা যাবে না, অদৃশ্য হয়ে যাবে। মুন ক্রিম না ভ্যানিশিং ক্রিম? হ্যাঁ, ক্রিম মেখে ছায়া যখন দাঁড়াবে তখন তোমাদের আবছাভাবে দেখা যাবে। কায়াহীন মনে হবে, মানে ওই প্রেত প্রেতিনীদের অবয়ব যেমন হয়? হ্যাঁ। এর পরের ঘটনা ঘটাতে সময় বেশি লাগেনি। মুন ক্রিমের ট্রায়াল দেওয়া হয়েছিল ধূমাবতীর নিজস্ব শহরে। পূর্ণিমা রাতে টহল দিতে বেরিয়ে মহারানীর তকমা আটা পুলিশ পুঙ্গবরা দেখেছিল গাছের তলায় আধারে কয়েকটি ছায়ামূর্তি নড়ছে। থমকে দাঁড়িয়ে গিয়েছিল পুলিশ। হেঁকে বলেছিল, কে ওখানে? কোনো জবাব পায়নি। নিক্ষেপ করেছিল গ্লোবিম। আভারস্যি ছায়ামূর্তিদের ফুঁড়ে বেরিয়ে গেছিল, তবে ছায়াময় অবয়বীরা কিন্তু বিলীন হয়নি। তারপরেই তারা শটান বেরিয়ে এসেছিল চাঁদের আলোয়, মিলিয়ে গিয়েছিল তৎক্ষণাৎ। আতঙ্কে চেঁচাতে চেঁচাতে পুলিশ পুঙ্গবরা দৌড়ে গিয়েছিল মহারানীর সামনে। স্থির হয়ে গিয়েছিল ধূমাবতীর সোনালি চোখ। 2 দিন 2 রাত সে ঘুমোয়নি প্রফেসরের সঙ্গে দেখা হওয়ার পর থেকে। পাতাল গবেষণাগারে তন্ময় হয়ে থেকেছে মন দানবকে টক্কর দেওয়ার গবেষণায়। কিন্তু তা রইল আধা খেঁচড়া অবস্থাতেই। মন দানবকে এখনও দেখা যায়নি, কিন্তু ছায়া দানবরা দেখা দিয়েছে। এখন উপায়? দক্ষিণ আমেরিকার এক দুর্গম পাহাড়ি অঞ্চলে হাজির হয়েছে রানী ধূমাবতী, একেবারে একা। কারণ এই জায়গা সে নিজে আবিষ্কার করেছে তার বৈজ্ঞানিক কারিগরি দিয়ে। হাজার হাজার বছর আগে এখানে ছিল সোনার খনি, আর সোনার গুঁড়ো মেশানো সোনার নদী। এমনই খোঁচা খোঁচা থামের মতো সেই পাহাড় যেন পাথরের বৃক্ষ অরণ্য, যা ভেদ করে এখানকার আদিম অধিবাসী মায়া প্রজাতির সাধারণ মানুষরাও সেখানে যেতে পারেনি। কিন্তু রহস্যময় মায়া মানুষরাই পৃথিবীর অনেক প্রহেলিকার সমাধান ঘটিয়ে একদা দুর্দান্ত জাতিতে পরিণত হয়েছিল। তাদের স্বর্ণ ভাণ্ডার ছিল ঈর্ষণীয়, তাদের প্রভাব ছিল কিংবদন্তি সম। তারা ছিল দুর্জয়, দুর্ধর্ষ, অতি প্রাকৃত শক্তিতে শক্তিমান। তাদের এই কল্পনাতীত সোনার পাহাড়, যা ছিল সোনার নদী দিয়ে ঘেরা, তাকে সুরক্ষিত করে রেখেছিল উঁচু উঁচু মিনার বানিয়ে, আলগা আলগা পাথরের চাইয়ের পর চাই বসিয়ে। আশ্চর্য হিসেবি আর স্থাপত্যবিদ্যায় অবিশ্বাস্যভাবে অগ্রণী এই মায়া বৈজ্ঞানিকরা পাথরের ওপর পাথর চাপিয়ে মিনারের পর মিনার প্রাচীর গড়ে চাই চাই সোনার পাথর দিয়ে প্রকৃতির হাতে গড়া সোনার পাহাড়কে সুরক্ষিত করেছিল এমনই একটা সূক্ষ্ম হিসেবের ভিত্তিতে, যে হিসেবে এক চুল গরমিল ঘটলেই পাথরের ভিতে কাঁপন জাগবে। চাই চাই পাথর স্থানচ্যুত হবে, মিনার ধসে পড়বে, প্রাচীর ধূলিসাৎ হবে, গুহাপথ অবরুদ্ধ হবে, পথ নিশ্চিহ্ন হবে। সোনার নদী পথ হারিয়ে ফল্গু নদী হয়েই ছিল সেই সোনা এলাকার বাইরে। ভূকম্পন ঘটলে তা চিরতরে পাতালে তলিয়ে যাবে, আর সঙ্গে টেনে নিয়ে যাবে সোনার পাহাড়কে, চাই চাই সোনা সমেত, বিশাল বিশাল সোনার বোল্ডার সমেত।
মা ধরিত্রী তার স্বর্ণালঙ্কার টেনে নেবে নিজস্ব নিকেতনের স্বর্ণ ভাণ্ডারে। তাই হয়েছিল মহারানীর পৃথিবী দখলের আগে। লোলুপ সোনা অভিযাত্রীরা নিষিদ্ধ সেই অঞ্চলে ঘোড়া ছুটিয়ে হানাহানি, রক্তারক্তি, বন্দুকবাজির মহড়া দিয়ে গিয়েছিল। পাহাড়ে পাহাড়ে ধ্বনি আর প্রতিধ্বনির মুহুর্মুহু নির্ঘোষে ঘন ঘন প্রকম্পিত হয়েছিল আলগা আলগা পাথরের ওপর চাপানো সুউচ্চ মিনার সমূহ। কল্পনা সীমা অতিক্রম করলেই যা খসে পড়বে, ভেঙে ফেলবে গোটা সোনার পাহাড়টাকে, মা ধরিত্রীর সোনার মুকুটকে টেনে নিয়ে যাবে ধরণীর গোপন গভীর তোষাগারে। নিমেষে কেঁপে গেছিল গোটা তল্লাটটা। সূক্ষ্ম হিসেবে গড়া সুরক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছিল আপনা হতেই। লহরীর পর লহরী জাগিয়েছিল অশ্বক্ষুর ধ্বনি সম্মিলিতভাবে। কেঁপে কেঁপে উঠেছিল প্রতিটা পাথর, প্রতিটা সুড়ঙ্গ, প্রতিটা মিনার আর প্রতিটা প্রাচীর। হরিনাম। পাহাড়ি পথ তলিয়ে গিয়েছিল পাতালে, মিনার আর প্রাচীর ধেয়ে গিয়েছিল পেছন পেছন। সব শেষে আস্ত সোনার পাহাড়টা সোনার নদী সমেত চিরতরে প্রস্থান করেছিল ধরিত্রীর গোপনতম কন্দরে, যে কন্দরের ঠিকানা আর পরের যুগের মানুষরা পায়নি। তাদের শুধু মনে ছিল ওই পলাতক লোভী অভিযাত্রীদের মুখের বর্ণনা, লোমহর্ষক বর্ণনা। বহু মাইল দূর থেকেও দেখা গিয়েছিল সোনার ধুলো মেঘের আকারে ঠিকরে ঠিকরে যাচ্ছে নীল আকাশের দিকে, সোনার পাহাড়ের পাতাল প্রবেশের পরিণামে। এই কাহিনী কিংবদন্তি আকারে মুখে মুখে ফিরেছে গোটা আমেরিকায়। অবিশ্বাস্য সেই কাহিনী নিয়ে চলচ্চিত্রও পরে নির্মিত হয়েছে। ভুবন বিখ্যাত সেই ছায়াছবি ম্যাকিনাস গোল্ড নিরুদ্ধ নিঃশ্বাসে রেখে দিয়েছিল দুনিয়ার দর্শককে। মহারানী ধূমাবতী ধরিত্রী লুট করার প্রারম্ভে অতুলনীয় এই স্বর্ণভাণ্ডারে পুনঃপ্রবেশের পথ আবিষ্কার করে নিয়েছিল নিজের বুদ্ধিমত্তা আর জ্ঞান ঐশ্বর্য দিয়ে, যা তার আগেকার কোনো মানুষ স্যাটেলাইট থেকে মেটাল নিরীক্ষণের যন্ত্রপাতি দিয়েও পারেনি। তারপরেই পাতাল ভাণ্ডারে গড়ে তুলেছিল নিজের বীক্ষণাগার, সুবিশাল ল্যাবরেটরি, মানুষেরই অতীত জ্ঞান ঐশ্বর্যের পুঁথি আর প্রস্তর ফলকে ঠাসা লাইব্রেরি। সেই গ্রন্থাগারে মন রহস্য নিয়ে খোদাই করা প্রস্তর ফলক আছে বিস্তর, বেশিরভাগই ভারতীয় যোগীদের কীর্তি, সংস্কৃত ভাষায়। নিথর নিস্তব্ধ এই পাতাল স্বর্ণপুরীতে এই মুহূর্তে দেখা যাচ্ছে মহারানী ধূমাবতীকে তার নিজের গ্রহে। যে নামে নামডাক করেছিল পৃথিবী গ্রহে এসে, সে নাম চেপে গেছে এই করাল কন্যা। পাতালপুরীর নির্জন নিস্তব্ধ সুবিশাল রন্ধ্রে রন্ধ্রে সুবিস্তৃত গবেষণা চলেছে সম্পূর্ণ অটোমেটিক পন্থায়। কুটিলাই কামিনী কাউকেই বিশ্বাস করে না। এমনকি যে 8 জন ভিনগ্রহী রানীকে নিয়ে নৃশংসতম নারকীয় বম্বেটগিরি চালিয়ে পৃথিবীর শহরের পর শহর চোখের পলক ফেলতে না ফেলতে উড়িয়ে দিয়েছিল বৃষ্টিধারার মতো অ্যাটম বোমা বর্ষণ করে, তাদেরকেও এই মহাগবেষণাগারে ঢুকতে দেওয়া হয় না। তার মন্ত্রগুপ্তির উদ্ভাবন এইভাবেই, যেখানে ওপরে সোনা, পাশে সোনা আর নিচেও সোনা। সোনার একটা নিজস্ব ধর্ম আছে। সেকালের মানুষ গুপ্তবিজ্ঞানীরা সে সংবাদ রাখত। এখনকার মানুষ তা বিস্তৃত। অণুপরমাণুর মধ্যে বিস্তৃত ব্রহ্মাণ্ড কাঁপানো সেই মহাশক্তির সন্ধান মহারানী পেয়েছে। এখন এসেছে নিভৃত আলয়ে সেই শক্তির কাছে ভিক্ষা চাইতে। ভিক্ষা একটাই, প্রফেসর নামক মনুষ্যটি যে মহাদানবের হুমকি দিয়ে গেল প্রকাশ্য ভাষায়, তা কি স্বর্ণ শক্তির দৌলতে সৃষ্ট? সোনার গ্রহ এই পৃথিবীতে কি সৃষ্টির শুরু থেকেই এই শক্তি প্রচ্ছন্ন রয়েছে মানুষের মধ্যে? সমস্ত শুভ কাজে তাই কি সোনার বিধান দিয়ে গেছিল পৃথিবীর প্রথম গুহা বিজ্ঞানীরা? বিকট আকার ধূমাবতী যখন তার জটিল যন্ত্রপাতি আর রাশি রাশি পুঁথিপত্র নিয়ে এই ধ্যানে নিমগ্ন, ঠিক তখনই তার সামনে, একেবারে তার সামনে একটু একটু করে কায়া গ্রহণ করে চলেছিল মন নামক বিপুল শক্তি। ভিনগ্রহী সেই রমণী, যার কিনা বয়সের কোনো গাছপাথর নেই, সে তখন বসেছিল তার চোখ ধাঁধানো সিংহাসনে।
যে সিংহাসনে মণিরত্নের আশেপাশে ফিট করা ছিল বিবিধ অস্ত্র, যা মহাভারতে বর্ণিত অস্ত্রশস্ত্রকেও লজ্জা দিতে পারে। বিশাল গুহা মন্দিরে জ্বলছিল সারবন্ধী অ্যাটম শিখা। সদ্য সূর্যালোকের মতো আলোকিত হয়েছিল পাতাল প্রদেশ। অত্যুজ্জ্বল সেই দ্যুতির মাঝে সহসা আবির্ভূত হয়েছিল একটা আবছা অগুন্তি রন্ধ্রময় বস্তু, সঞ্চরমান কায়া, নিরতিসীম তমিশ্রায় গড়া। মেঝের ওপর দিয়ে পিছলে পিছলে যাচ্ছিল চলমান যে প্রত্যঙ্গ দুটির ওপর ভর দিয়ে। সে দুটিকে মনুষ্যপদ বলা যেতে পারে, তবে অনেক ঠাহর করার পর, যদিও নরচরণের সঙ্গে তাদের প্রভেদ বিস্তর আছে। বিপুলাকায় সেই ছায়া কায়া অগ্রসর হয়েছিল মন্দগতি পদক্ষেপে, কিন্তু ধরণীতল প্রকম্পিত করে। ধূপধূপ করে শব্দ জেগেছিল। যতই অগ্রসর হয়েছে ততই ঘনীভূত হয়েছে তার ছায়া অবয়ব, ততই গর্জমান হয়েছে তার প্রতিটা পদক্ষেপ। নিছক ছায়া দিয়ে গড়া নীরের তমিশ্রা এইভাবে ধরণী কাঁপায় কি করে? সেই গবেষণা নিয়ে মস্তিষ্ক আলোড়িত করতে পারেনি ভিনগ্রহী নিঠুরা সেই রমণী। কোটর থেকে চক্ষু তখন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে সুরক্ষিত ওই পাতাল প্রদেশে এহেন বিভীষিকার অকস্মাৎ আবির্ভাব থেকে। সে আসছে। তার বিশাল মুন্ডে কোনো প্রত্যঙ্গ সুস্পষ্ট নয়, কিন্তু মুন্ড ঘিরে লেলিহ অনেকগুলো জেট ফ্রেম, যেন নরকাগ্নি। তার মুখাবয়বে সুস্পষ্ট নয় কোনো প্রত্যঙ্গ। চোখ, নাক, কান, মুখবিবর কোনোটাই নিরেট বা স্পষ্ট নয়। মুহুর্মুহু জেগে উঠেই যেন মিলিয়ে যাচ্ছে গলন্ত ছায়া আর মায়ার মধ্যে। পদহীন পদক্ষেপ যেখানে যেখানে ঘটিয়ে যাচ্ছে সেই সেই জায়গায় ঝরে পড়ছে তুষারকণা। কালো অন্ধকারে ঝিকিয়ে উঠছে সাদা বরফকুচি, তুষার পুষ্প। ধীরে, অতি ধীরে সে এগিয়ে আসছে। বিন্দুমাত্র তাড়াহুড়ো নেই, টলছে তবুও আসছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে বাতাসের ফিসফিসানি। বাতাস যেন গুঙিয়ে গুঙিয়ে উঠছে তার কৃষ্ণকালো অপার্থিব অবয়ব ঘিরে। এহেন কায়াকে বুঝি বরদাস্ত ঠিক করতে পারছে না, তাকে ভেদ করেও যেতে পারছে না, তাই প্রতিবাদ জানিয়ে ফিসফিসিয়ে গুঙিয়ে গুঙিয়ে যাচ্ছে। সিংহাসনে আসীন ভিনগ্রহী রমণী মণিময় ছোট্ট একটা বোতাম স্পর্শ করেছিল কম্পিত আঙুলে। ঝট করে খুলে গিয়েছিল বহু ঊর্ধ্বে একটা বাতায়ন। উন্মুক্ত হয়েছিল পর্বত ছিদ্র সকালের সূর্যরশ্মি। বিপুল তেজে রন্ধ্রপথে প্রবেশ করে আছড়ে পড়েছিল ছায়া দানবের ওপর। অদৃশ্য হয়ে গিয়েছিল ছায়াগাত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গেই। তমিশ্রা কায়া বুঝি নিঃশেষে পান করে নিয়েছিল আলোক স্রোত। তনুবর ছিল যে তমিশ্রায়, রয়ে গেল সেই তমিশ্রাই। ফিসফিসানি জাগ্রত হয়েছিল ভিনগ্রহী রমণীর অপার্থিব অধরষ্ঠে। ঈশ্বর! ঠিক 30 ফুট তফাতে সিংহাসন থেকে 30 ফুট ব্যবধানে স্তব্ধ হয়ে গিয়েছিল বিশালাকায় তমিশ্রা দানব। বিপুল বাহু দুলে দুলে গিয়েছিল মস্ত কলেবরের দুপাশে। সম্মোহিত প্রায় মহারানী একটু নড়তে গিয়েছিল, সভয় স্থাণু হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ অজানা আতঙ্কে। গলা চিরে বেরিয়ে এসেছিল ক্ষীর্ণ আর্তধ্বনি। বিপুল প্রয়াসে সেই ধ্বনির কণ্ঠরোধ করেছিল বিপৃথিবিনী। মগজ দিয়ে শুনেছিল প্রায় 20 ফুট লম্বা ছায়াদানবের শীতল হুমকি। বিদেশিনী, ভিন গ্রহবাসিনী, এই পৃথিবীতে শাসন কায়েম করার কোনো অধিকার তোমার নেই। তোমরা আর এই পৃথিবীর মানুষেরা একেবারেই ভিন্ন বস্তুতে গড়া। এই পৃথিবীকে শাসন করা চলবে না। নিরুত্তরে থাকলেও আর নিষ্ক্রিয় রইল না ভিনগ্রহী রমণী। আঙুল সরে গেল বিদ্যুৎ গতিতে, যেন তর্জনীর ছোবল বসল সিংহাসনের একটা মণিময় বোতামে। আতীব্র ঝলকে একটা রশ্মি রেখা ধেয়ে গেল সিংহাসনে খোদিত একটা হাঙর মুখ থেকে।
শটান সেই ছায়াদানবের দিকে, তার বক্ষদেশ লক্ষ্য করে। বাতাস বুঝি গুঁড়িয়ে উঠল ঝলক বেগে। সরু পেন্সিলের মতো কল্পনাতীত এনার্জির স্রোত কিন্তু গুঁড়িয়ে উঠেছিল আধার মূর্তির বক্ষ পিঞ্জর স্পর্শ করে। শতধা চূর্ণ হয়ে ঠিকরে গেছিল দিকে দিকে, বিচূর্ণ আলোককণার বিপুল ফুলছড়ি ছড়িয়ে। মহারানী নিরস্ত হয়নি, একই মণিময় বোতামে চাপ দিয়ে গেছিল মুহুর্মুহু। অগুন্তি মারণ রশ্মি ছুটে ছুটে গিয়ে লেলিহ হয়েছিল ছায়া দানবকে ঘিরে। কিন্তু তার বেশি কিছুই নয়, সব তেজরশ্মি নিস্তেজ হয়ে গিয়েছিল কল্পনাতীত ওই কায়ার সামনে গিয়ে। তবুও হাল ছাড়েনি মহারানী। অমিত তেজা সেই রমণী, বিধ্বংসী ক্রিয়াকলাপে পটিয়সী সেই হৃদয়হীনা রমণী উপর্যুপরি বোতাম টিপে গেছিল সিংহাসনের নানান জায়গায়। ঝলকে ঝলকে রকমারি মারণ রশ্মি তাথই তাথই নৃত্য জুড়েছিল বিপুল কায় সেই আধার অতিকায়কে ঘিরে। কিন্তু স্পর্শ করতে পারেনি, সুচক্র দহনও জাগাতে পারেনি। বিধ্বংসী ক্রিয়া তো দূরের কথা, পেন্সিলের মতো সরু কিন্তু আতীব্র রশ্মিরা ছুটে ছুটে গিয়ে ছিটকে ছিটকে মিলিয়ে গেছে শব্দহীন আর্তনাদে। কল্পনাতীত সেই কায়ার কেশাগ্রও কেউ স্পর্শ করতে পারেনি। স্বগর্জনে ধেয়ে গেছে পারমাণবিক প্রচণ্ডতা, মূর্তিমান ধ্বংস কিন্তু বারে বারে প্রতিহত হয়ে ঠিকরে গেছে পাশ দিয়ে। কালো ছায়া করাল রূপেই বিরাজ করে গেছে মহারানীর সামনে, অক্ষত অব্যয় নিশ্চিত্র। বিধ্বংসী রশ্মিদের তাণ্ডবলীলা তো ঘটছেই না, উপরন্তু প্রতিটি রশ্মিরেখা যেন এঁকে বেঁকে পলাতক হয়ে বিলীন হচ্ছে। বর্ণনাহীন সেই কালান্তক কালো কায়াকে স্পর্শও করতে চাইছে না। স্বগর্জনে ধেয়ে যাওয়া রশ্মিসমূহের তাণ্ডব নৃত্য একসময় স্তব্ধ হয়েছিল। হিসিসানি ধ্বনি আর প্রতিধ্বনি পাতালপুরীতে একসময় মরে গিয়েছিল। তারপর মুখর হয়েছিল কৃষ্ণকায় বিভীষিকা, শব্দহীন কণ্ঠস্বর, যেন একটা মহা অর্গানের রুদ্র সঙ্গীত। অথচ সে সঙ্গীতে তিলমাত্র স্বরমাধুর্য নেই। সে বলেছিল, আমি বস্তু নই, বস্তু শক্তিও নই। তোমার ওই গাদা গাদা শক্তি বিচ্ছরণের মতো আমাকে তাই ওরা ছুঁতে পারে। ধ্বংস করা তো দূরের কথা, তোমার জ্ঞান, যে গ্রহ থেকে তোমার আবির্ভাব, সেই গ্রহের জ্ঞানের খামোখা অপচয় ঘটিয়ে চলেছো আমার উপর। তুমি একা আর তোমার ওই ৮ সঙ্গিনী আর আমি, এই পৃথিবীর সমস্ত মানুষের মন। বহু শতাব্দী, বহু প্রজন্ম পেরিয়ে এসে মানুষ যে মনের শক্তি অর্জন করেছে, আমি সেই সমগ্র শক্তি সংহত রূপ। দানা বাঁধা মনের শক্তি, ইচ্ছা শক্তির ক্রিস্টাল। স্বপ্নে যা দেখা যায় তার উপায় আমি মানবতা, মূর্ত মনুষ্যত্ব, তাদের ইচ্ছা শক্তির অস্ফুট অবয়ব। কোনো শক্তি, কোনো রশ্মি, কোনো বস্তু আমাকে স্পর্শ করতেও অভাব। অগণন স্বর্ণময় পাতাল গহরের প্রতিটি পরমাণু বুঝি নিনাদিত হয়েছিল আতঙ্ক জাগানো সেই করাল কণ্ঠস্বরে। সে দুলছে, মহাকায় বিভীষিকা দুলছে। আপনারা শুনছিলেন লেখক অদৃশ বর্ধনের লেখা প্রফেসর নাটবল্টু চক্র সংগ্রহ থেকে কালো ছায়ার করাল কাহিনী গল্পটির প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে এবং যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার শিগগিরই আসবো এই গল্পের দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।